আচ্ছা, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো কি আসলে সুরক্ষার বর্ম, নাকি বলা যায় একটা টাইম বোমার ওপর বসে থাকা? ভাবুন একবার, প্রায় ৩০ বছর ধরে যে চুক্তিটা এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছিল, সেই একই চুক্তি আজ তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। চলুন আজ আমরা এই বেস ডিলেমার একেবারে গভীরে গিয়ে দেখি। কয়েক দশক ধরে উপসাগরীয় শাসকদের জন্য সমীকরণটা কিন্তু ছিল খুবই সহজ। তাদের ভাবনাটা ছিল এমন, আমেরিকার মতো একটা শক্তিশালী বন্ধু যদি পাশে থাকে তাহলে তো আর চিন্তা নেই। সিংহাসন নিরাপদ, দেশের সম্পদও নিরাপদ। এটা ছিল এমন এক সুরক্ষা যার জন্য কোনো মূল্যই দিতে হচ্ছে না। অন্তত তারা তখন তাই ভাবত। কিন্তু সেই বিশ্বাসে একটা মস্ত বড় ঝাঁকুনি লাগল। একটা ঘটনায় সব হিসেব উল্টে দিল আর প্রমাণ করে দিল যে এর একটা মারাত্মক পরিণাম আছে। আর ঠিক এই পরিণামের কারণেই উপসাগরীয় দেশগুলো আজ এমন এক ফাঁদে আটকে পড়েছে যেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়াটাই প্রায় অসম্ভব। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব সেই পুরনো চুক্তিটা আসলে কি ছিল। এরপর ইরানের নতুন হুমকিটা কিভাবে পুরো খেলাটাই বদলে দিল। আমরা গভীরে গিয়ে দেখব বাহরাইন, কাতার আর সংযুক্ত আরব আমিরাত, এই তিনটে দেশ কিভাবে তিনটে আলাদা ফাঁদে আটকে গেছে। আর সবশেষে এই যে জোটটা ভেঙে যাচ্ছে, এর ভবিষ্যৎটা আসলে কি। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। টাইম মেশিনে করে ৩০ বছর পেছনে ফিরে যাই। এই যে ব্যবস্থাটা, এটা আসলে কি ছিল আর কেনই বা এটা তেল, টাকা আর ক্ষমতার এক নিখুঁত সমীকরণ হিসেবে এত দশক ধরে কাজ করে যাচ্ছিল? দেখুন, চুক্তিটা ছিল খুবই সোজাসাপটা। উপসাগরীয় শাসকরা আমেরিকাকে দেবে তিনটা জিনিস: এক, তাদের দেশে মিলিটারি বেস বানানোর জায়গা; দুই, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি; আর তিন, ডলারে তেল বেচার প্রতিশ্রুতি। আর এর বিনিময়ে আমেরিকা দেবে শুধু একটা জিনিস: সেই শাসকদের ক্ষমতা টিকিয়ে রাখার গ্যারেন্টি। সেটা বাইরের শত্রু হোক বা দেশের ভেতরের কোনো বিদ্রোহ, আমেরিকাই সামলে নেবে। মানে ব্যাপারটা ছিল দুজনের জন্যই লাভজনক, একটা উইন উইন সিচুয়েশন। একদিকে উপসাগরীয় শাসকরা পেলেন সুরক্ষা আর ক্ষমতা ধরে রাখার একটা পাকা গ্যারান্টি, আর অন্যদিকে আমেরিকা পেয়ে গেল মধ্যপ্রাচ্যে কৌশলগত নিয়ন্ত্রণ আর তেলের বাজারের চাবিকাঠি। সত্যি বলতে প্রায় ৩০ বছর জোরে এই ভারসাম্যটা কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করেছে। কিন্তু এই যে এত সুন্দর একটা স্থিতিশীল পরিস্থিতি, এখানে হঠাৎ এমন কি ঘটল যা সব হিসেব নিকেশ পাল্টে দিল? উত্তরটা হলো একটাই শব্দ: ইরান। তাদের একটা চালেই পুরো খেলাটা ঘুরে গেল। দেখুন, পরিবর্তনটা আসলে প্রযুক্তিগত। ইরান এখন এমন মিসাইল আর ড্রোন তৈরি করে ফেলেছে যেগুলো আর আন্দাজে গিয়ে আঘাত হানে না। না, এগুলো এখন অবিশ্বাস্য রকমের নিখুঁত। মানে ওরা এখন পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে যে কোনো জিপিএস ঠিকানায় হামলা চালাতে পারে। সেটা হতে পারে কোনো এয়ারপোর্টের রানওয়ে, কোনো বন্দর, বা ধরুন কোনো একটা মার্কিন মিলিটারি বেসের নির্দিষ্ট একটা বিল্ডিং। আর ঠিক এখানেই আসল সমস্যাটা তৈরি হলো, যে আমেরিকান ঘাঁটিগুলো এতদিন ধরে সুরক্ষার প্রতীক ছিল, সেগুলোই এখন ইরানের মিসাইলের জন্য এক একটা চুম্বকের মতো কাজ করছে। মানে যে কারণে তারা এতদিন নিরাপদ বোধ করত, সেটাই এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। ভাবা যায়? আচ্ছা, চলুন এবার দেখি এই নতুন বাস্তবতাটা কিভাবে তিনটে গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশ, মানে বাহরেইন, কাতার আর সংযুক্ত আরব আমিরাতকে এক একটা অদ্ভুত আর জটিল ফাঁদে ফেলে দিয়েছে। বাহরাইনের অবস্থাটা বুঝতে হলে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন ছোট দোকানদার নিজের সুরক্ষার জন্য এক বিশাল বডিগার্ড রেখেছে। কিন্তু এখন পাড়ার সবচেয়ে বড় গুন্ডাটা তার ওপর রেগে আছে শুধু ওই বডিগার্ডটার জন্য। আমেরিকার পঞ্চম নৌবহরকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে বাহরাইন কিন্তু ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই পড়েছে। এখন বাহরাইনের সামনে পথ দুটো, আর দুটোই সাংঘাতিক। যদি তারা আমেরিকাকে চলে যেতে বলে, তাহলে যে ইরানের আক্রমণের ভয় কমে যাবে তা কিন্তু না, বরং দেশের ভেতরেই শিয়া সংখ্যাগরিষ্ঠ জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। আর যদি আমেরিকাকে রাখে, তাহলে তো তারা ইরানের মিসাইলের জন্য একটা সহজ টার্গেট, মানে তাদের পালানোর কোনো পথই খোলা নেই। আচ্ছা, এবার কাতারের কথা ভাবা যাক। তারা তো সবসময়ই একটা বেশ চতুর খেলা খেলে এসছে। মানে একদিকে তারা আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেদকে নিজেদের দেশে জায়গা দিয়েছে, আবার অন্যদিকে ইরানের সাথেও বেশ
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে। শান্তির সময়ে কাতারের এই কৌশলটা কিন্তু বেশ কাজে দিয়েছে। কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতিতে এটা তো একটা বিপর্যয়। ইরানকে তারা কিভাবে বোঝাবে যে তারা নিরপেক্ষ, যখন আমেরিকার সব বিমান হামলা তাদের দেশ থেকেই হচ্ছে? তাদের এই যে দ্বিমুখী নীতি, এটাই এখন বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে এসেছে। এবার আসা যাক সংযুক্ত আরব আমিরাতের কথায়। তাদের সংকটটা বুঝতে হলে অন্য কিছু না, শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। $800 বিলিয়ন। এটা হলো আবুধাবির সার্বভৌম সম্পদ তহবিলের আনুমানিক পরিমাণ, আর এটাই এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই, তাদের পুরো অর্থনৈতিক মডেলটাই কিন্তু দাঁড় করিয়েছে দুটো শব্দের ওপর: স্থিতিশীলতা আর নিরাপত্তা। এখন ইরানের সাথে সংঘাতের সামান্যতম সম্ভাবনাও যদি দেখা দেয়, তাহলেই তো বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। একটা মিসাইলই পারে তাদের ওই কাচের ঘরের মতো অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিতে। মানে তাদের পুরো অস্তিত্বই এখন ঝুঁকির মুখে। তাহলে প্রশ্ন হল, এরপর কি হতে চলেছে? দেখুন, এই দেশগুলো কিন্তু প্রকাশ্যে আমেরিকার সাথে সম্পর্ক ভাঙবে না। না, পরিবর্তনটা আসছে খুব নীরবে, বলা যায় পর্দার আড়ালে। এই পরিবর্তনগুলো কিন্তু চোখে পড়ার মতো নয়, খুবই সূক্ষ্ম। যেমন ধরুন, হঠাৎ করে ঘাঁটির রক্ষণাবেক্ষণে টেকনিক্যাল ডিলে দেখা দেবে, বা হয়তো খুব জরুরি একটা মুহূর্তে আকাশসীমা ব্যবহারের অনুমতি পেতে দেরি হবে। এগুলো সবই আমেরিকাকে একটা বার্তা দেওয়ার উপায় যে আগের মতো আর সবকিছু চলবে না, আর একই সাথে ইরানকেও আশ্বস্ত করার একটা চেষ্টা। তো এই পুরো পরিস্থিতির সারমর্মটা তাহলে কি দাঁড়ালো? সোজা কথায়, আমরা একটা বিরাট বড় পরিবর্তনের সাক্ষী হচ্ছি। এখন আসলে একসাথে তিনটা ঘটনা ঘটছে। এক, আমেরিকা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, যদিও তারা এটাকে বলছে রিপোজিশনিং। দুই, চীন অর্থনৈতিকভাবে এই অঞ্চলে ঢুকছে, কিন্তু কোনো সামরিক ঝুঁকি নিতে তারা একদমই রাজি না। আর তিন, উপসাগরীয় দেশগুলো এখন সবার কাছ থেকে অস্ত্র কিনছে, কারণ সত্যি বলতে তারা আর কাউকে বিশ্বাস করতে পারছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু যে পুরনো জোটটা ভেঙেছে তা নয়, আসলে ভেঙে গেছে সেই মূল বিশ্বাসটা, যার ওপর ভিত্তি করে এই জোটটা দাঁড়িয়েছিল। মানে সেই ধারণাটা যে বিপদের সময় আমেরিকা এসে রক্ষা করবে, সেই ধারণাটাই এখন একেবারে চুরমার হয়ে গেছে। আর এটাই হয়তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন। যখন একটা পুরো অঞ্চলের টিকে থাকার মূল পরিকল্পনাটাই অকেজো হয়ে যায়, তখন তাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেয়? এই প্রশ্নের উত্তরই কিন্তু আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নির্ধারণ করে দেবে।